সুপ্রিয় দর্শক, আমি জাফর সাদিক স্বাগত জানাচ্ছি আজকে সম্পাদকীয়তে। সংস্কার কমিশনে এনসিপির প্রস্তাব এক জীবনে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। বিপরীতে বিএনপির প্রস্তাব পরপর দুইবার কেউ প্রধানমন্ত্রী হলে এক মেয়াদ বিরতি দিয়ে আবারও প্রধানমন্ত্রী হওয়া যাবে। এদিকে সংস্কার বিষয়ে রাজনৈতিক দলগুলোর এমন পাল্টাপাল্টি প্রস্তাবের বিপরীতে দলগুলোর সামনে বিকল্প প্রস্তাব নিয়ে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। সংস্কার প্রস্তাব ও সাম্প্রতিক রাজনৈতিক নানা বিষয় নিয়ে আজকে সম্পাদকীয় প্রধানমন্ত্রী কতবার। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মাহবুব কামাল, সাংবাদিক ও কলামিস্ট, এবং এস.এম. সাইফ মোস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বর, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রথম শিরোনামগুলো। বছরের শেষে ভোট করতে অসুবিধা কোথায়, প্রশ্ন বিএনপির। সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা চললেও চূড়ান্ত হয়নি কিছুই, প্রশাসনকে নিয়ন্ত্রণের অভিযোগ ভিত্তিহীন দাবি। 4 দিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে শ্রমবাজার ও জ্বালানি সহযোগিতা। অংশ নেবেন রোহিঙ্গা ইস্যুতে বিশেষ সেশনে। এবং অর্থ পাচারের অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের। চেতনা বাস্তবায়নের নামে 200 কোটি টাকা লুটপাটের অভিযোগে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অভিযান। আলোচনা শুরুতে আমি সাইফ মুস্তাফিজ আপনাকে দিয়ে শুরু করতে চাই। যেহেতু প্রস্তাবটা এনসিপির, বিরোধিতা বিএনপির, আজকে আমাদের এখানে বিএনপি থেকে কেউ উপস্থিত নাই, সেই কারণে আপনার কাছে জানতে চাই, আপনারা যে প্রস্তাবটি দিয়েছেন, আমরা যেটা নিয়ে আলোচনা করছি আজকে, যে 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, আপনারা সংবিধান সংস্কার কমিশনের কাছে এমন প্রস্তাব রেখেছেন। সেই জায়গা থেকে এটাই একটা মূল আলোচ্য বিষয়, কারণ প্রধানমন্ত্রীর উপরে অনেক কিছু নির্ভর করে। সেখানে বিএনপি অনেকগুলো বিষয়ে একমত হয়নি, তার মধ্যে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এবং প্রথমবারের মতো আমরা দেখলাম ঐকমত্য কমিশন, কিছু পত্রিকায় সংবাদ এসছে যে তারা বলছে যে একটা বিকল্প প্রস্তাব বিএনপিকে তারা দেওয়ার চেষ্টা করেছে অন্য দলগুলোকেও, যে একবার বিরতি দিয়ে 3বারের মতো হতে পারবে। সো এই বিষয়ে আসলে আপনাদের বক্তব্য কিংবা অবস্থান কি? আপনারা কি কোনো ধরনের ছাড় দিবেন, নাকি আপনাদের জায়গায় অবস্থানটা সুদৃঢ় থাকবে? না, দেখুন, আমরা দর কষাকষির ওই জায়গাটা আগেই যাচ্ছি না। আমাদের যেটা আসলে প্রস্তাব, সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। আমরা মোট 34টি প্রস্তাব এই বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল যে প্রধানমন্ত্রীর মেয়াদ, এবং একজন প্রধানমন্ত্রী 2বারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। এই কথাটি কিন্তু এসছে আসলে আমাদের সাধারণ যে জনগণ, তাদের একটা আকাঙ্ক্ষার একটা প্রভাব, এবং সেই বাস্তবায়নের জায়গা থেকে আমরা এই কথাটি তুলেছি। কারণ আমরা বিগত সময়ে দেখেছি যে পরিবারতান্ত্রিক যে রাজনীতিগুলো হয়েছে এবং ব্যক্তিকেন্দ্রিক যে রাজনীতি হয়েছে, শেখ হাসিনা একাই সব কিছু ছিল, সে দলের প্রধান। আপনি সে সময়ের নেতাকর্মীদের দলের টোনগুলোই দেখবেন যে আপার, সবার শেষ ভরসা আপা। তো এই আপা কেন্দ্রিক যে রাজনীতি, আবার নতুন কোনো ভাই কেন্দ্রিক রাজনীতি, সেটা আমরা আসলে চাই না। আমরা চাই নতুন নেতৃত্ব আসুক। এখানে একজন কৃষকের যে সন্তান, সেও কেন স্বপ্ন দেখতে পারবে না সে প্রধানমন্ত্রী হতে পারবে? আমার কি শুধুমাত্র আত্মীয় হইতে হবে শেখ হাসিনার, তার ছেলে হইতে হবে বা তার মেয়ে হইতে হবে? এই প্রক্রিয়ায় যে পরিবারতান্ত্রিক যে একটা শাসন ব্যবস্থা, 2টা দলের মধ্যে যে আমরা ঘূর্ণীয়মান অবস্থায় দেখেছি, সেই জায়গাটা থেকে আমরা বেরোতে চাই। কিন্তু 2বার প্রধানমন্ত্রী হলেই কি পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে বের হওয়া যাবে? যেমন ধরেন, 2বার যদি কেউ এক পরিবার থেকে হয়, এমনও তো হতে পারে যে কোনো রাজনৈতিক দল তারা নিজেরাই চিন্তা করলো আমরা এবার দিব না। যেমন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এটা সংবিধানে যুক্ত করার কিছু নেই, রাজনৈতিক দলগুলোর উপরই ছেড়ে দেওয়া উচিত। না, এটা তো আসলে তার একটা খোঁড়া যুক্তি, তার একটা লুপ হোল সে রেখে দিচ্ছে যে হ্যাঁ আচ্ছা, আমরা একবার তাকে প্রেসিডেন্ট বানালাম, তারপর আবার প্রধানমন্ত্রী, তারপর আবার প্রধানমন্ত্রী, কিন্তু সুপ্রিম যে পাওয়ারটা, সে কিন্তু দেখা যাবে ওই ব্যক্তিকেন্দ্রিকই ঘুরতে থাকবে। তো সেই জায়গা থেকে আমরা চাই যে বিএনপির মতো এত বড় দল, তারাও একটু নতুন করে চিন্তা করুক। তাদের মধ্যেও কি তাদের ওই কয়েকজন নেতার বাড়িকার নেতা তৈরি হতে পারবে না? আপনারা আমাদের এনসিপিতে দেখুন, আমরা কিন্তু নতুন একটি দল, আমাদের বয়স 1.5 মাসও হয়নি, কিন্তু এখানে কিন্তু আমাদের ডিসিশন মেকিং বডিতে অনেক নতুন নতুন নেতা যুক্ত হয়েছে। নাহিদ ইসলাম থেকে শুরু করে এখানে আক্তার হোসেন আছেন, সার্জিস, হাসনাত, এরকম অনেক মুখ উঠে এসছে, যাদের কিন্তু জার্নিটা দীর্ঘ 10 বছর, কারো 12 বছর, 2010 সালের পর থেকে যারা আমরা স্টুডেন্ট পলিটিক্স করেছি বা বিভিন্ন অ্যাক্টিভিজমের সাথে জড়িত ছিলাম,
আর বিশেষ করে যে জুলাই গণ অভ্যুত্থানে যাদের রোলগুলো ছিল সে জায়গাতে কিন্তু অনেক তরুণ নেতৃত্ব বেরিয়ে এসেছে এবং ওই একজন কেন্দ্রিক যে চিন্তা ভাবনা যে তার থেকেই সব ডিসিশনগুলো আসবে সে জায়গায় কিন্তু রাজনীতির জায়গা থেকে বলেন কোনো আন্দোলনের ক্ষেত্রে বলেন সেটা থেকে কিন্তু বের হয়ে আসাটা আমাদের সব ক্ষেত্রে জরুরি, না হলে কিন্তু আপনাদের জন্য অজনপ্রিয় একটা প্রশ্ন করি যে হ্যাঁ, জি। একজন কেন্দ্রিক সিদ্ধান্ত মানে এক কেন্দ্রিক সিদ্ধান্ত একজনের কাছ থেকে সিদ্ধান্ত না আসার কি কিছু অসুবিধা আছে কিনা, এনসিপি তো মধ্যেই সেই অসুবিধাগুলো বোধ করছে কিনা? যেমন আজকেও কিন্তু আপনারা একজন আপনাদের সদস্যকে যুগ্ম সদস্য সচিবকে আপনারা কিন্তু কারণ দর্শন নোটিশ দিয়েছেন। সো সিদ্ধান্তগুলো যদি এক লাইনে হয়, ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত না হয়, তাহলে দল করে পরিচালনায় কোনো সুবিধা হবে কিনা? আহ, দেখুন না, যে প্রসঙ্গটি আনলেন যে তানভীর সাহেবের কথা মূলত এনেছেন যে তার বহিষ্কারাদেশ, এখানে আমাদের একটা ফরম্যাটের কথা আমরা বলছি। মানে একজন কেন্দ্রিক যে সুপ্রিম লিডার হয়ে যায় সে সব কেন বলবে? আমার একটা সিস্টেম ডেভেলপ করতে হবে, প্রত্যেকটা পর্যায়ের একটা মানে চেইন অফ কমান্ডটা আমরা চাই যে প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারপরে ট্রেজারার বা এই যে প্রক্রিয়াগত যে দিকের জায়গাটা, আমরা এই সাংগঠনিক এই স্ট্রাকচারটা ডেভেলপ করতে চাই। আমরা প্রথাগত যেই আগের যে স্টোরিওটাইপের যে রাজনীতির জায়গাটা ছিল যে সেক্ষেত্রে কিন্তু এগুলো দেখা হতো না, এই একজন সুপ্রিম লিডার সেটা বলতো, সেই অনুযায়ী কিন্তু কাজ হতো এবং সেই জায়গাটাই যদি আসলে সাকসেসের রেটটা আমরা দেখতে পাই, আমরা তো দেখছি যে বিগত সময়ের প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু এখানে ব্যর্থতার একটা দায় আছে। সেই জন্যই কিন্তু আমরা এই কথাগুলো বলছি। এবং আপনারা যদি বাইরের দেশের পলিটিক্সের কালচারগুলো দেখেন সেখানেও কিন্তু এটাই আছে যে আপনি ইউএসএ তে যদি দেখেন একবারের মানে একজন প্রধানমন্ত্রী কিন্তু কিন্তু ইউএস এর যে নির্বাচন ব্যবস্থা সেটা তো একদমই অন্যরকম। সেটার সাথে কি আমাদের দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার না করে এই প্রধানমন্ত্রীর ব্যবস্থা সংস্কার করে কারণ আসলে আমরা সেই তো পদ্ধতি পুরোটাই আসবে কিনা? সিস্টেমের সংস্কারের কথাই তো বলছি, আমরা তো শুধুমাত্র প্রধানমন্ত্রীর এই 2 মেয়াদের কথা বলছি না, আমরা সেটা তো কি আমাদের প্রত্যেকটা আমাদের নির্বাচন আমরা ব্যবস্থাটা কি জনপ্রশাসন থেকে শুরু মানে করে আমরা ইউএস এর মতোই হবে? আস্তে আস্তে যদি আমাদের সিস্টেম ডেভেলপ আমরা করতে পারি, কেন নয়? আমাদের যদি মনে হয় যে আমাদের প্রক্রিয়াগত দিকে আমরা আরো একটু ডেভেলপ করব সময়ের সাথে সাথে, আমরা একসময় তো উন্নত রাষ্ট্রগুলোর মতো করে আমাদের কাঠামো তো জি তৈরি করতেই পারি যেখানে স্যার, আপনার কাছে আবার আসবো। কামাল ভাই, আপনাকে আজকে আমি একটু বিষয়ের মধ্যে আটকে রাখতে চাই প্রথম মানে ধাপে যে প্রধানমন্ত্রী কতবার নিয়ে যে প্রশ্নটি উঠছে, যেটি সাইফ মুস্তাফিজ বারবার করে বললেন যে পরিবারতন্ত্র ভেঙে দেওয়ার জন্য সিদ্ধান্তগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে একসাথে একটা সিদ্ধান্ত আসার জন্য এটা গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন প্রধানমন্ত্রীর প্রস্তাব কাদেরটা বেশি গ্রহণযোগ্য? বলছি আমি একটু পরে আসবো। ইউএস এর কথা হলো না, ইউএস এর তো প্রেসিডেন্সিয়াল সিস্টেম, ওটার সাথে তো এটা মিলবে না। দেখেন, পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে, ওয়েন পলিটিক্স ফেলস কামস দ্য কনস্টিটিউশন। যখন রাজনীতিটা ফেল করে তখন কনস্টিটিউশনের দরকার হয়। একটা ক্রাইসিস, আচ্ছা দেখি তো কনস্টিটিউশনে কী লেখা আছে, ওখান থেকে দেখে দেখে আচ্ছা এই পরিস্থিতিতে এই পলিটিক্স যদি ঠিক থাকে ওইটা বছরের পর বছর শেলফে পড়ে থাকবে, ওটার কোনো প্রয়োজন নাই। দেখেন, you must be knowing the Chinese constitution is more democratic than our 72 constitution. More democratic. বাংলাদেশে জনসভা করতে গেলে ডিএমপির পারমিশন লাগে, চায়নাতে জনসভা করতে গেলে সেটাও লাগে না। সো ডেমোক্রেটিক। কোনো জনসভা দেখেন, কোনো প্রতিবাদ দেখেন? আমি কিছুদিন আগে ভিয়েতনাম থেকে আসার পথে ওই একদিন চায়নাতে থাকতে হয়েছে, আমাকে কানেক্টিং ফেল করছিলাম। আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমাদের কনস্টিটিউশন তো ডেমোক্রেট, তোমরা মিটিং মিছে তোমাদের কোনো প্রতিবাদ নাই? তো আমারে বলতেছে যে ভাই একবার প্রতিবাদ করছিলাম টিয়েনানমেন স্কোয়ারে, ট্যাঙ্ক দিয়া সব উড়াই দিছে একদম। 90 হ্যাঁ, টিয়েনানমেন স্কোয়ারে। এটা হচ্ছে পলিটিক্স ভার্সাস কনস্টিটিউশন। আবার ব্রিটেনে যান, আনরিটেন কতগুলো কনভেনশনের উপরে চলতেছে, এবং ওখানে কিন্তু ধরেন একটা ক্রাইসিস হলো, নো কনফিডেন্স আসলো, নো কনফিডেন্সে রিজাইন করে বসে থাকলো, মিড টার্ম ইলেকশন হচ্ছে। এইটা হচ্ছে পলিটিক্যাল কালচারের ব্যাপার, এইটা কখনো আইন দিয়ে বাধা যায় না। এইটা আপনার মধ্যে যদি পলিটিক্যাল কালচার না থাকে তাহলে আপনি আইন করে কি করবেন? এগুলির এক পয়সা মূল্য না। আমি দেখেন এই যে সংস্কারগুলো না, আমি সব জায়গাতেই বলি যে সংস্কার নিয়ে আমার প্রশ্নই করেন না। এগুলির অ্যাবসলুটলি এগুলি মিনিংলেস। এগুলি যে বডিটা ইলেক্টেড হবে, নেক্সট গভর্নমেন্ট ফর্ম করবে, তারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে। আপনি এখানে চার্টার কত চার্টার হয়েছে না আমাদের? এরশাদের পতনের পরে চার্টার হলে 3 জোটের রূপরেখা হয়েছে কি না? কোনটা মানা হয়েছে? শুধুমাত্র প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্টারি সিস্টেমে গেছে, এইটা শুধু মানা হয়েছে। 3 জোটের রূপরেখার আর কি মানা হয়েছে আপনি বলেন? এই যে 3 জোটের রূপরেখা করলাম এরশাদ পতনের সময়, লাভ হয়েছে কিছু? লাভ হয় নাই। তাইলে আপনি যে এখন এই যে ঐকমত্য করতেছেন, হ্যাঁ, আপনি বোধহয় শুনছেন না। না, আমি শুনছি, আপনার লেখাটা আমি লিখছি। হ্যাঁ, আপনি যে
একটা কনসেনসাস ডেভেলপ করতে চাচ্ছেন, দুই টার্ম না 3 টার্ম না ব্রেক দিয়ে 3 টার্ম না, এই যে করতেছেন না, আপনি কনস্টিটিউশন যে করবেন ওখানে কি আপনি অ্যামেন্ডমেন্টের প্রভিশন রাখবেন না? রাখবেন তো, নাকি এটা দুষ্পরিবর্তনীয় কনস্টিটিউশন হবে? না, এই বিষয়ে দুদলই একমত যে এই জায়গায় হচ্ছে 69 অনুচ্ছেদ কাজ করবে না। করবে না। না 70 হিসাবে পড়ছে, আপনি যদি কনস্টিটিউশনকে যদি সুপরিবর্তনীয় করেন তাহলে অ্যামেন্ডমেন্টের প্রভিশন থাকবে। অ্যামেন্ডমেন্টের যদি প্রভিশন থাকে তাইলে যত সংখ্যক সংসদ সদস্য থাকলে অ্যামেন্ডমেন্ট করা যায়, ধরেন আমার সেই এনসিপির বা বিএনপির তত সংখ্যক সদস্য থাকলো, সে তো এখন যেগুলি হচ্ছে সেগুলি যে তাদের পছন্দ না হয়, যেগুলি আমার চিন্তার বাইরে, সেগুলি অ্যামেন্ডমেন্ট করে দিবে, তার নতুন কিছু ঢুকাবে। আপনি কিভাবে চেক করবেন? হাউ উইল ইউ চেক ইট? আমার যদি অ্যামেন্ডমেন্ট করার মতো সংসদ সদস্য থাকে, তাইলে এখন এই যে শ্রম দিচ্ছি, এই যে চিন্তা করছি, এই যে নানা ধরনের তৎপরতা, হ্যাঁ, এগুলো মাচ অ্যাড ফর নাথিং। আপনি করবেন কি? আমি যেটা বলি, আমি করবেন কি, আপনি পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট, পলিটিক্স অফ অ্যাকোমোডেশন, কিভাবে মানে পিসফুল কোএক্সিস্টেন্সের মাধ্যমে রাজনীতি করা যায়, কিভাবে সবার মধ্যে পলিটিক্যাল কালচার গ্রো করা যায় যাতে মানুষ সভ্য আচরণ করতে পারে, আপনি এগুলি সংস্কার করবেন। আর বড় জোর আপনি কি করবেন, নির্বাচনটা যাতে ফেয়ার হয়, যাতে প্রপারলি একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ক্ষমতা নিতে পারে, সেই জন্য নির্বাচন সংক্রান্ত যে সমস্ত সংস্কার দরকার, ধরেন যে ওই নির্বাচন কমিশন, জি। আরপিও, এই যেগুলো আছে, হ্যাঁ, সেগুলি আপনি সংস্কার করেন যাতে ইলেকটেড বডিটা আপনার ফেয়ার এবং মানে কি বলে গ্রহণযোগ্য হয়। আপনার এইসব সংস্কারের তো কোনো লাভ নাই, এগুলি তো এক পয়সা মূল্য নাই। হ্যাঁ, আপনি শুনেন, মানে আমাদের দেশে কি হয়, আমরা কি দেখছি, আমাদের তো আমরা মনে হচ্ছে কি আমরা বোধহয় আমরা বোধহয় 53 বছর বোধহয় ঘুমায়েছিলাম। হ্যাঁ, এই 5ই আগস্টের পরে আমরা জেগে উঠছি, ব্যাপারটা তো তা না। আমরা তো উই হ্যাভ বিন অবজার্ভিং দিস কান্ট্রি সিন্স 53 ইয়ার্স। কি হয় তাহলে 53 বছরের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করা গেল না, এখন সংস্কার করে কিভাবে পরিবর্তন? সেটি তো আমি বলছি। আপনি দেখেন ব্রুট মেজরিটি পেলে কি হয়। 2001-এ বিএনপি ব্রুট মেজরিটি পাইছে, কি না করছে, হোয়াট নট দে ডিড। 2009-এ আওয়ামী লীগ ব্রুট মেজরিটি পাইছে, কি না করছে আপনি বলেন? 3টা প্রহসনের নির্বাচন থেকে শুরু করে যা ইচ্ছা তাই করছে। তাইলে আপনি মানে যেখানে ব্রুট মেজরিটি পেলে যা খুশি তাই করা যায়, হ্যাঁ, মানে সংবিধানকে সংশোধন করা যায়, করা যায়, এই যে 15th অ্যামেন্ডমেন্ট করে বাতিল করে দিল, আপনার তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে, আপনি চেক করতে পারছেন? 15th অ্যামেন্ডমেন্টকে? ইভেন ধরেন 4th অ্যামেন্ডমেন্ট, আওয়ামী লীগ যে কারণে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সমালোচিত হয়, 4th অ্যামেন্ডমেন্ট একদলীয় শাসনে গেল, আপনি চেক করতে পারছে? কনস্টিটিউশনকে চেক করতে পারছে? পারে নাই তো। এবং আমি আর একটা উদাহরণ দেই, এইটা খুবই খুবই মানে আনপ্লেজেন্ট উদাহরণ দেই, আমি দিছি কয়েক জায়গায় দিছি। ধরেন আগামীতে এনসিপি ক্ষমতায় আসলো অথবা বিএনপি ক্ষমতায় আসলো ফর এক্সাম্পল। এখন এই দেশে তো সাকসেসফুলি দেশ রান করানোর কোনো সুযোগ নাই, সেই সরকার ব্যর্থ হবেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যখন ব্যর্থ হবে তখন একজন আর্মি জেনারেল বলবে এই যে অব্যবস্থাপনা, এই দুর্নীতি, এই নেই সেই নেই, এইভাবে দেশ চলতে পারে না, ইট ইজ আওয়ার হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটি অন আওয়ার শোল্ডার টু টেক ওভার। এই অবস্থা চেঞ্জ করার জন্য আমাদেরকে ক্ষমতা নিতে হবে। সে জাস্ট টেক ওভার করলো, কনস্টিটিউশন কোথায় যাবে? ইট উইল বি সাসপেন্ডেড ফর ইনডেফিনিট পিরিয়ড, অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। ওই কনস্টিটিউশন কি ওই আর্মি টেক ওভার প্রতিরোধ করতে পারবে? পারছে? 72 কনস্টিটিউশন কি জিয়াউর রহমানের এরশাদের ক্ষমতা কি মানে আপনার চেক করতে পারছে? পারে নাই তো। তো কনস্টিটিউশন হ্যাজ লিটল পাওয়ার। 2024-এ তো পেরেছে, কনস্টিটিউশন না পারুক, পাবলিকের ডিমান্ডের কারণে কিংবা যেভাবেই হোক, 24-এ তো পেরেছে। 24-এ তো আর্মি অবস্থা ছিল টেক ওভার করার মতো না, যারা ডিজায়ার করে নাই, অথবা ছাত্র জনতার শক্তির কাছে তারা সাহস পায় নাই, ছাত্র জনতার যে শক্তি সেই শক্তির কাছে তারা সাহস পায় নাই, অথবা তারা ডিজায়ার করে, দুইটার একটা, আইদার অফ দি টু, তাই না? ইট ডাজ নট মিন যে 5ই আগস্ট, শুনেন 5ই আগস্ট কিন্তু প্রতি বছর হয় না। 5ই আগস্ট হইতে আরও এক যুগ লাগবে অথবা 2 যুগ লাগবে। হ্যাঁ, এই আপনি মনে করেন যে 1 বছর পর আবার 5ই আগস্ট হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। সুতরাং আমি বলছি যে এইসব চিন্তা না করে, আমি এনসিপির যেহেতু নেতা উনি, আমি চাইবো যে একটা পলিটিক্স অফ অ্যাকোমোডেশন, পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট তৈরি করেন। হ্যাঁ, এই যে কাদা ছোড়াছড়ি, এই যে মানে এনসিপির সঙ্গে ছাত্র দলের তার কি একটা অবস্থা, এই যে পারভেজ হত্যা,
মানে ভাবেন একটা কামাল ভাই প্রসঙ্গে আসবো, আমি আপনার বিষয়গুলো একটু উত্তর দেওয়ার সুযোগ দিই তাকে, আমরা পারভেজ হত্যা নিয়ে আলাপ করবো। সাইব ভাই, আপনার কাছে যেটা জানতে চাই, মাহবুব কামাল ভাই এবং কখনো আমারও মনে হয় এবং আরও আপনাদের চেয়ে বয়োজ্যেষ্ঠ যারা, তাদের সবসময় মনে হয় এই দেশ নিয়ে আসলে কোনো কিছুই করা সম্ভব না, কারণ আমাদের কালচারাল ডেভেলপমেন্টটা হয় নাই, বিহেভিয়ারাল চেঞ্জটা হয় নাই। আপনারা কেন আশাবাদী হচ্ছেন যে সংস্কার করলে কিংবা জুলাই চার্টার হয়ে গেলে পরবর্তী নির্বাচিত সরকার রুট মেজরিটি নিয়ে আসলে তারা এগুলোকে ছুঁড়ে ফেলবে না কিংবা মানবে না? জি, ভাই তো আসলে অনেক সিনিয়র এবং আসলে তার মতামতটা আসলে জানালেন। আমরা তার কথা মতো বা যেগুলো তিনি বলেছেন এটা আমরা অনেক ক্ষেত্রেই অনেক ফলো করি। কিন্তু ৫ আগস্টের পরের যেই সিচুয়েশনটা, সেটা যেটা বললেন যে বিগত অনেকগুলো উদাহরণ তিনি দিলেন, আসলে সেটা সত্য, সবগুলোই সত্য। কিন্তু ৫ আগস্টের পর সিচুয়েশনটা একটু ডিফারেন্ট। কারণ আমাদের মতো মানুষরা কিন্তু কখনো আমরা চিন্তা করিনি যে আমরা অ্যাক্টিভলি একটা পলিটিক্যাল পার্টি করব, আমরা আসলে নির্বাচন কেন্দ্রিক চিন্তা করব। এবং যে কনসাসনেসের কথাটা আসলো, এটা কিন্তু শুধুমাত্র আমার মধ্যে এসছে তা না, একজন রিকশালার মধ্যেও কিন্তু এসে গেছে। এবং তারাও কিন্তু সংস্কারের, মানে আগে তো মনে হতো যে সংস্কারের কথা এগুলো আসলে সবাই বুঝবে না, এই ব্যাপারগুলো মানে নির্বাচন কমিশন সংস্কার, সংবিধান সংস্কার, এই আলাপগুলো কিন্তু এখন চায়ের দোকানে হচ্ছে। তারাও আসলে বুঝতে পারছে যে একটা প্রক্রিয়াগত একটা সিস্টেমের যে একটা লুপ হোল আমাদের রয়ে গেছে, আমাদের যে সংবিধান, সেখান থেকে যে একটা লুপ হোল রয়ে গেছে, সেখান থেকেই যে তিনটা ইলেকশন এভাবে করা যেতে পারে, তারপরে আমাদের পুলিশ প্রশাসনকে এভাবে ব্যবহার করা যেতে পারে, আমাদের জনপ্রশাসনকে এভাবে ব্যবহার করা যেতে পারে, তারা কিন্তু এগুলো মোটামুটি বুঝে গেছে। তো সেই জায়গা থেকে এই সংস্কারগুলো যেটা আমরা বলছি যে জুলাই চার্টারের মাধ্যমে যে মৌলিক সংস্কারগুলো আমরা দেখতে চাই, সেটা এই জন্যই প্রয়োজন, কারণ আমরা আবার নতুন করে ৫ আগস্ট চাই না। এবং এই সংস্কারগুলোর ফলে হবে কি যে নতুন করে কেউ আর ফ্যাসিস্ট হয়ে ওঠার চান্স পাবে না। কারণ এখন আস্তে আস্তে সবার মনের মধ্যে কিন্তু এই ব্যাপারটা কাজ করছে। আপনি যদি তারেক জিয়া সাহেবের কথা থেকে শোনেন, সেও কিন্তু দলের নেতা কর্মী যারা, তাদের কিন্তু একরকম তারা তো তাদের মতো ৩১ দফা সংস্কার নিয়ে আছেন। একরকম সতর্ক করছে। তারা ৩১ দফা সংস্কার তো সে ৭ জনের আগ পর্যন্তই নিয়ে আসছে, কিন্তু এটাতে তো পাবলিক কানেক্ট করেনি। তাদের ওইখানে জাস্ট কয়েকটা লাইন দিয়ে দিয়েছে যে নারীদেরকে ক্ষমতায়ন করতে হবে। তাদের দলে কয়জন নারী আছে? তাদের সিনিয়র যারা আছেন তাদের মধ্যে মনে হয় একজন তাদের নারী। তাদের টোটাল দলের জায়গা থেকে সেলিনা রহমানের কথা বলছে, 13% মনে তাদের নারী। এনসিপি প্রথমেই এসে বলতেছে যে আমরা নারীদেরকে এম্পাওয়ার করতে চাই, এবং শুধুমাত্র টোকেনিজম না, আমরা নারীদেরকে তাদের নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা তো জামায়াত প্রত্যাখ্যান করেছে, আপনাদের এলাকায় অনেকগুলো যাদের সাথে আপনাদের মিটিং করেছেন ইসলামিক দলগুলো প্রত্যাখ্যান করেছে। ৩ মে সম্ভবত এই বিষয়ে হেফাজত ইসলামের সমাবেশও আছে। এনসিপির অবস্থান কি নারী সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে? এইটা আজকে আমাদের একটা মিটিং হয়েছে, এটা মেবি আগামীকাল আমাদের এই ব্যাপারটা জানিয়ে দেওয়া হবে আর কি। তো আমরা এই যে আলাপটা বলছিলাম যে ওই ৩১ দফা সংস্কারই জাস্ট দেখানো মতো যে ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021, এই আলাপগুলো বাংলাদেশের মানুষ দেখেছে। আমরা জাস্ট কাজ করে দেখাতে চাই, এবং আমরা আসলে মানুষকে ওই কমিটমেন্টের জায়গা থেকে আমরা এই জায়গাগুলোতে এসেছি, যেন আমরা এই সংস্কারগুলো, মৌলিক সংস্কারগুলো যে জায়গাগুলো নিয়ে যেত। এই গভর্নমেন্টটা তো আসলে সবার গভর্নমেন্ট। এখানে ডক্টর ইউনূস সাহেব সহ যারা এসছেন, এখানে বিএনপি বলেন, আমরা যারা সবাই আছি, সবার একটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে। এবং এটা ওই ৩ রেখার মানে জোটের যে রূপরেখার কথাটা আসলো, সেটা কিন্তু আমরা রাজনৈতিকভাবে একটা ব্যর্থ জায়গা দেখেছি, যে আমরা বিশ্বাস করেছিলাম পলিটিক্যাল দলগুলোর প্রতি, তারা কিন্তু সেটা এবং সংস্কার প্রশ্নে ওইটাই আপনাদের কিন্তু উদাহরণ যে ওখানে ব্যর্থ হয়েছে বলে আমরা এখন চাই। এই জন্যই আমরা আসলে রাজনীতিতে এসেছি, এবং আমরা চাই যে এই যে বর্তমানে যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন, তারা এই বেসিক সংস্কারগুলো কিছু করে তারপরে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই দলে আসুক না কেন, তারা ওই মাইন্ডে রেখে কাজ করবে যে না, আমি আবার একটা পরিবর্তন করব বা ওইটা ফেলে দিব, তাহলে কিন্তু পাবলিক আবার সেইভাবে খেপবে বা সেইভাবে রিয়াক্ট করবে। তো সেই জায়গা থেকে আমরা ওই ভরসা বা আস্থার জায়গাটা পাই। বিএনপি কেন আসলে আপনাদের এই প্রস্তাবের সাথে একমত না? পরপর দুবারের বেশি কেউ হতে পারবে না, মানে এক জীবনে দুবারের বেশি, কেন একমত না তারা এই বিষয়ে? তারা একমত না, তাদের তো ওই যে সে পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে বিলিভ করে, সে ওই পরিবারতান্ত্রিক রাজনীতিতেই বিলিভ করে, তাদের ওই দলীয় প্রধান তাকেই বারবার হয়তো বা চাচ্ছে। আপনি কিছুক্ষণ আগে একটা কথা বলেছেন যে সংস্কার বিষয়ে রিকশাওয়ালা থেকে শুরু করে রিকশা চালক, চায়ের দোকান, এগুলো নিয়ে আলাপ হচ্ছে। যদি আপনারা তো এটা নিশ্চয়ই কোনো জরিপ করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের অভিজ্ঞতা অথবা সাম্প্রতিক যে চিত্র, আজকে যেমন গুলশানের রিকশাওয়ালারা যে তাণ্ডবটি করলেন, কিংবা এখনো ফুটপাতে যেভাবে আমরা চায়ের দোকান দেখি, সংস্কারের একটা অন্যতম অংশ তো হচ্ছে যে এই রকম আচরণ মানুষ করবে না, এরকম একটা আমাদের প্রত্যাশা। ডেফিনেটলি করবে না। তাহলে সেই আলোচনাটা যদি তাদের পর্যায় পর্যন্ত পৌঁছায়, আমরা তো তাদের আচরণে সেটি দেখতে পাই না। তাদের আচরণে পরিবর্তন হয়নি, এটা তো সামগ্রিক আমাদের ব্যবস্থার জন্য হয়নি।
আমরা একজন রিকশাওয়ালাকে সেভাবে স্বশিক্ষিত করতে পারিনি, একজন চাওয়ালাকে সেভাবে স্বশিক্ষিত করতে পারিনি। আমাদের ফুটপাতে কেন হচ্ছে মানুষজন এরকম করে দোকানপাট করে দেয়, তাদের জন্য আমরা বিকল্প কোনো ব্যবস্থা করতে দিতে পারিনি। তারা তো কেউ চুরি করছে না, তারা তো কেউ ডাকাতি করছে না, তারা নিজের পেশা করে খাচ্ছে। সেক্ষেত্রে আমরা যদি সামাজিকভাবে তাদেরকে, আমাদের যারা নেতারা আছে, আমাদের বিগত সময়ে আমরা তো কোনো নেতাকে আসলে কারোর সাথে কানেক্ট করতে দেখি না। আপনি এবার ঈদে হয়তো বা দেখবেন যে আমাদের নেতাকর্মীরা বিভিন্ন যার যার জেলায় গণসংযোগ করছে। আমরা কিন্তু কি গণসংযোগ করেছি জানেন? আমরা আসলে তাদের সাথে যে অনেক কিছু নিয়ে আলাপ করেছি, এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, সামাজিক ব্যবস্থায় তাদের কি অবস্থান, তাদের কি সমস্যা, সেগুলো আলাপ করেছি। আমরা বলি নাই ভাই আমাদের কিন্তু ভোটটা দিয়েন, বা আমাদের কিন্তু দেখেন, আমার ভাই বলেন, বা একদম খুব ভাব নিয়ে চলে গেলাম এলাকার মধ্যে। ওই ট্রেডিশনাল পলিটিক্সের জায়গা আমরা চাই না। আমরা চাই রিকশালা থেকে শুরু করে দিনমজুর থেকে শুরু করে তাদের যে ভাষা, আমরা সেটা বুঝবো, আমরা আমাদের মতো করে তাদেরকে স্বশিক্ষিত করব। তো সেই ট্রেডিশনাল জায়গাটা আমরা চাই যে চেঞ্জ হোক। তাদের তো কোনো দোষ নেই, তারা দেখছে, এইভাবেই দেখে আসছে যে হাতুড়ি লীগরা যেভাবে করতো বা বিভিন্ন লীগের যে কায়দা ছিল, তারা ভাবছে যে প্রতিবাদের হয়তো এটাও একটা ভাষা। কিন্তু তাদের দাবি আদায়ের জন্য প্রতিবাদের আরো অনেক রকম ভিন্ন ভাষা আছে, সেগুলো আমাদের সাথে যারা আমরা রাজনীতিতে এসেছি, বিএনপি, জামাত বা এনসিপি, তাদের সেই মানুষগুলোর সাথে কানেক্টিভিটিটা বাড়াতে হবে। শুধু ট্রেডিশনাল পলিটিক্সে তাদেরকে ওই লোক ভাড়া করে এনে জনসমাগম দেখালাম, তাদেরকে নিয়ে মারামারি করতে গেলাম, এগুলো করলে তো তার কিছু শিখতে পারবে না। জি, সাইফ মুস্তাফিজের প্রত্যাশা যে ট্রেডিশনাল রাজনীতি থেকে বের হওয়া সম্ভব। পারভেজ হত্যা নিয়ে কথা হচ্ছিল, আপনি একটু শেষের দিকে বলতে চেয়েছিলেন, কিন্তু পারভেজ হত্যার পর আমরা দেখলাম যেই পুরনো ধারার দোষারোপের রাজনীতি, পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতি, সেটাই কিন্তু চলমান। আপনার কি মনে হয় যে আসলে সম্ভব? একটা জীবনের পেছনে কত রহস্য থাকে, কত খেসারত একটা জীবনের, অথচ বাংলাদেশে কত সহজেই একটা জীবন চলে যাচ্ছে, মানে মর্মান্তিক। আমেরিকা একসময় বলা হতো যে একজন আমেরিকানের জীবন 100টা ফ্যান্টম বিমানের চেয়ে মূল্যবান। তখন ফ্যান্টম ওয়াজ সাপোজ টু বি দি মোস্ট কস্টলিয়েস্ট ইয়ার। 100টা ফ্যান্টম বিমানের চাইতে একজন আমেরিকানের জীবন মূল্যবান। অথচ আমাদের এখানে যেখানে সেখানে লাশ পড়ে থাকতেছে, আজকেও খানিক আগে তেজগাঁও এখানে একজনকে চুরি মরে হত্যা যাচ্ছে, করেছে। সামান্য কিছুতেই উত্তেজিত হয়ে মারা যাচ্ছে। কি ভয়াবহ দৃশ্য! হ্যাঁ, ওই যে পারভেজ, তার জীবনের কত রহস্য, তার জীবনের কত খেসারত। হয়তো তার একটা প্রেমিকা ছিল, হয়তো তার সন্তান ছিল, আমি জানি না কি। প্রতিটা জীবনই তো একটা উপন্যাসের চরিত্র, না? সেই চরিত্রটাকে একটা গিরিজের আঘাতে শেষ করে দেওয়া হচ্ছে। মানে এটা কোন বাংলাদেশে আমরা আসছি? মানে ভাবতে গেলে না, মানে এমন লাগে। এবং এগুলোই আমি মনে করছি যে এগুলি শেষ হবে না, খুব সহসা শেষ হবে না। দেখেন, আপনি আমাকে লিডিং কোশ্চেন করেন না। আমি মানে আমরা হয় কি, উই অলওয়েজ বিট অ্যারাউন্ড দি বুশ। মানে ঝোপের যে জায়গাটা হীরকখণ্ডটা আছে, ওখানে পিটাপিটি না করে ঝোপের এই জায়গা পিটাচ্ছি, এই যে উই আর অলওয়েজ বিটিং দি অ্যারাউন্ড দি বুশ। এখনকার ইস্যু কী হওয়া উচিত? আপনি যেগুলি বলছেন না, এগুলি এখন প্রমিনেন্ট না। এখন দুইটা ইস্যু, একটা হচ্ছে জিও পলিটিক্সটা কী দাঁড়াচ্ছে, 2 নম্বর হচ্ছে আমাদের ইকোনমিটা কোন জায়গায় আছে। দ্যাট ইজ দ্য টু মেজর বার্নিং ইস্যু অব দি ডে। হ্যাঁ, আপনি নির্বাচন নিয়ে আসেন, কতগুলো জিনিস আমার মাথায় ঢুকে না। যেমন ধরেন, এই যে আজকে ইউনূস সাহেব বলতেছে যে 3-0 এইটা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে। আরে 3-0 এটা কি? হোয়াট হ্যাজ ইট টু ডু উইথ আওয়ার পলিটিক্স? আর 3-0 কি? মানে 3-0 একটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, একটা পোভার্টি, দুইটা সমার্থক। আপনি বরং বলেন যে 3-0-র মধ্যে 0 আর্মস, তাইলে একজন শান্তিবাদী লড়াইটার হিসেবে আপনাকে বোঝা যাবে যে কোনো আর্মস থাকতে পারবে না পৃথিবীতে। কার্বন থাকতে পারবে বলছেন, সেকেন্ডটা আপনি বলেন আনএমপ্লয়মেন্টে বলেন যে কোনো আর্মস থাকতে পারবে না, সমস্ত আর্মস ভূমধ্য সাগরে ফেলে দিতে হবে, আমেরিকার এবং সোভিয়েত ইউনিয়নের এবং সবাই। আপনি তো ওইটা বলছেন না। আপনি শান্তিবাদী, শান্তিতে নোবেল লরিয়েট, আপনি বলতেছেন পোভার্টি, আনএমপ্লয়মেন্ট। আরে পোভার্টি আর আনএমপ্লয়মেন্ট তো একই জিনিস। আপনি 1 নম্বর পোভার্টি করেন, 2 নম্বর বলেন আর্মস, তাইলে বুঝবো যে আপনি শান্তিতে নোবেল লরিয়েট। দেখ, এইসব কথা ব্যাপার বিষয় না। এখন যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে ভূ রাজনীতিটা কি হচ্ছে, আমরা কিন্তু সব কথা কিন্তু এই সময়ের মধ্যে বলা যাবে না, আবার কিছু জিনিস এমনিতেই বলা যাবে না। হ্যাঁ, কিন্তু আমরা দেখতেছি একটা জটিল জায়গায় চলে যাচ্ছে দেশ, একটা জটিল জায়গায় জেলে যাচ্ছে। এবং এই জটিলতা প্রথম তৈরি করছেন আমাদের প্রফেসর সাহেব। উনি চায়নাতে গিয়ে এই যে বললেন যে কি, উই আর দ্য গার্ডিয়ান অফ দি ওশেন অ্যান্ড চায়না ক্যান মে কনসিডার দি 7 সিস্টার অ্যাজ অ্যান এক্সটেনশন। এইটা বলে ইন্ডিয়ারে খেপাই টেপাই দিয়ে ট্রান্সশিপমেন্ট বাতিল হয়ে গেল। তারপর তারা নানা কার্ড খেলতেছে,
বর্ডারে মানে ইরিটেশন। ইন্ডিয়া কি আসলে এই কথাতেই খেপা কামাল না, ভাই, এইটাতে- নাকি ইন্ডিয়া তো 5ই আগস্টের পর থেকে আমাদের উপর খেপা? খেপা, কিন্তু এইটাকে আপনি অ্যাক্সেলারেট করছেন, আপনি এইটাকে এবং ইন্টারন্যাশনালি একটা মানে অজুহাত তৈরির সুযোগ করে দিছেন। হ্যাঁ, কারণ এটা তো কোনো দেশ যদি অন্য দেশ যারা থ্রেটেন্ড হয় তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল ল পারমিট করে যে সে। না কামাল ভাই, আপনি ট্রান্সশিপমেন্টের কথাও বলছিলেন, আমি এটা নিয়ে আলাপ করতে চেয়েছিলাম। ধরেন আমি 2001 সালে আমরা দেখেছি, অনেক ছোট ছিলাম, যে জীবন দিব ট্রানজিট দিব না, রাস্তায় কাফনের কাপড় নিয়ে শুয়ে পড়েছে, মানিক মিয়া এভিনিউতে তখন বিভাজনও ছিল না, কিন্তু সেই আওয়ামী লীগ সরকার আসার পর ট্রানজিট কিন্তু বিনা প্রশ্নে চলে গেল, ট্রান্সশিপমেন্ট বিনা প্রশ্নে চলে গেল। এখন আপনার কাছে কি মনে হয় যে ইন্ডিয়ান ট্রান্সশিপমেন্ট একতরফাভাবে ওরা বাতিল করাটা আমাদের জন্য খুব বড় ধরনের জিওপলিটিক্যাল ব্যর্থতা হয়ে গেছে? না, আমাদের তো ব্যর্থতার প্রশ্ন না, আমরা কিভাবে, আমি কতটুকু ক্ষতিগ্রস্ত হলাম। যেমন ওই যে তো বললেনই, এই যে উপদেষ্টা তো বললেনই যে আমরা 2000 কোটি টাকা আমাদের গচ্ছা দিতে হচ্ছে, এটা হচ্ছে না আমাদেরকে। এটা তো একই সাথে তো আজকে আপনার জ্বালানি উপদেষ্টা ফাউদুল করিম তিনি বললেন যে আমাদের যেই গ্যাসের কিংবা তেলের যেই আমাদের এলপিজির যেই এই ভর্তুকি ছিল, ভর্তুকিটা কমানো সম্ভব, এবং একই সাথে হচ্ছে আমাদের যে দায় সেটি কমে 25 কোটিতে আসছে 75 কোটি থেকে। আরে বাবা, আপনি তো শিল্প খাতে গ্যাসের দাম 37% বাড়ায় দিচ্ছেন। কিন্তু সেটা তো কেবলই বাড়ালাম, বাট হ্যাঁ। দায় পরিবর্তনটা করেছি আমরা 75 কোটি ডলার থেকে আমরা 25 কোটি ডলারের দায় নিয়ে এসেছি, এবং সেটা আওয়ামী লীগ সরকারের সময় দায় শুধু বাড়ছিলই। অর্থনৈতিক অবস্থায় কি আমরা আসলে খুব খারাপ অবস্থায় চলে গেছি? আমি মনে করি যে কতগুলি ইন্ডেক্সে, কতগুলি ইন্ডিকেটর বলতেছে যে আপনার এই মুহূর্তে না হোক, আপনার মানে নিয়ার ফিউচার আমাদের অর্থনীতি খারাপ অবস্থায় চলে যাবে। এই মুহূর্তে না, কতগুলি ইন্ডিকেটর, আপনার তো সময় কম। যেমন ধরেন যে এই যে ইনভেস্টমেন্ট, না, আমি যে ইনভেস্টমেন্টের যে বাগাড়ম্বর করা হলো ইনভেস্টমেন্ট, আমি তো মনে করি কোনো ইনভেস্টমেন্ট এখানে আসবে না, কোনো ইনভেস্টমেন্ট আসবে না। এই যে আমার এক ছোট ভাই একটা লেখা লিখছে, ওই একটা ইংরেজি পত্রিকা, চমৎকার, সে লিখছে যে 4টা মেজর অবস্ট্যাকল আছে ইনভেস্টমেন্টের। 1 নম্বর হচ্ছে আনচেকড মবক্রেসি, 2 নম্বর হচ্ছে আনরিজলভ ব্যুরোক্রেসি, 3 নম্বর হচ্ছে ডিক্লাইনিং এফবিআই, 4 নম্বর হচ্ছে শাটিং ডাউন লোকাল ইন্ডাস্ট্রিজ। 4টা মেজর মানে অবস্ট্যাকল আছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এবং মাইনরগুলো তো আছে, এই যে চাঁদাবাজি, তারপরে গ্যাস, বিদ্যুৎ, টেবিলে টেবিলে দুর্বৃত্তরা টাকার জন্য বসে থাকে, ট্রান্সশিপমেন্ট, যানজট, ট্রান্সশিপমেন্ট ইত্যাদি। সুতরাং ইনভেস্টমেন্ট তো হচ্ছে না। তারপরে দেখেন, আমরা যে আশা করছিলাম 5ই আগস্টে যে ডক্টর ইউনূস গ্লোবাল পার্সোনালিটি ইত্যাদি, উনি নিজেও বললেন যে আমি বড় মাঠের খেলোয়াড়। হ্যাঁ, আর বড় মাঠের খেলোয়াড় তো আপনার এই ইউএসএইডের টাকা সবাইটা বন্ধ করেছে, আপনারটা করলো কেন? আপনি বড় মাঠের খেলোয়াড়। আপনার এই যে ট্যারিফ অন্যদের দেখ, আপনি বড় মাঠের খেলোয়াড়, বাংলাদেশের উপরে ট্যারিফ হলো কেন? তাই না? এগুলো তো মৌলিক প্রশ্ন। আচ্ছা, তারপরে ধরেন যে এই যে আইএমএফ, আপনি ঋণ ছাড় করার ব্যাপারে বলে দিচ্ছে। চায়নাতে, আমি তো বলি চায়না ট্রিপ ইজ এ টোটালি ফেইলিওর, চায়না ট্যুর ইজ এ টোটালি ফেইলিওর, এবং বরং এটা আরও হয়েছে, ক্ষতি হয়েছে, ওই যে ওইসব কথা টথা বলে টলে। হ্যাঁ, আমি বলি, সুতরাং ইনভেস্টমেন্ট যদি না থাকে এবং যদি আপনার লোকাল ইন্ডাস্ট্রিজগুলি বন্ধ হয়ে যায়, আপনি জানেন গার্মেন্টসের কি অবস্থা। আমি তো দেখলাম কালকে 128টি নতুন গার্মেন্টস খোলা হয়েছে, আচ্ছা, 150টি বন্ধ হয়েছে, 128টি নতুন খুলেছে। শুনেন, আমরা যেসব কথা শুনি না, আমি তো বলি বর্তমান বাংলাদেশ হচ্ছে বাগাড়ম্বরের বাংলাদেশ। দেখেন, মানে এটা অনেক ধরনের বাগাড়ম্বর চলছে। কামাল ভাই, আমাদের সময় শেষ, আমরা আবার কালকে অথবা পরে আলোচনা করবো। আমি সাহেব ভাইকে কথা বলতে দিতে চাই। কামাল ভাই যেটি বলছেন, বাগাড়ম্বরের বাংলাদেশ, এবং এই দেশে এই মুহূর্তে নির্বাচন কিংবা অন্য বিষয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জিওপলিটিক্স কিংবা ইকোনমিক জায়গাটা ঠিক করা। আপনার কি মনে হয় সংস্কার, নির্বাচন ছাড়া এগুলো ঠিক করা সম্ভব কিনা, কিংবা আদৌ আপনি কোনো আশা দেখেন কিনা? প্যারালালি এই সবগুলো বিষয়ই আসলে কাজ করতে হবে। তবে পারভেজের ইস্যুটা বোধহয় একটু অ্যাড্রেস করা উচিত। দেখুন, আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি না, যেখানেই বলি না কেন, কোনো মৃত্যু কিন্তু আসলে কাম্য নয়, এবং এইটার জন্য দ্রুত, আজকে অবশ্য আমি দেখেছি যে গ্রেফতার হয়ে গেছে যারা, এটা 3 জন গ্রেফতার হয়েছে, তো এটার ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। তবে এই বিষয়ে আরেকটা যেটা প্রসঙ্গে আমি উল্লেখ করছি, যে এই যে এই লাশ কেন্দ্রিক যে রাজনীতি, ট্যাগ করা, যে অমুক দল কর্মী তমুক দল কর্মী, ঘটনাটা কি হয়েছে সেটা কিন্তু আমরা কিছুটা দেখতেও পেয়েছি। রাজনৈতিক উদ্দেশ্য বা কি আছে কি না, আমি সেটার দিকে যাব না। তবে এই যে এইরকম আলাদা করে প্রেস কনফারেন্স করে একরকম বলা, যে এখন জুলাই গণঅভ্যুত্থানকে তারা কাইন্ড অফ একটা অস্বীকার করছে, ছাত্রদলদের দিয়ে এরকম একটা ট্যাগিংয়ের জায়গা তৈরি করাচ্ছে, এবং স্লোলি আমি আজকে সারা দেশে খোঁজখবর যেটা পেলাম, বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তাদের কিন্তু হামলা করা হয়েছে। পাবনাতে দেখা গেছে যে ওইখানকার বেশ কয়েকজনকে আহত করা হয়েছে, তারা এখন হাসপাতালে। তো এই যে
একটা কালচার আবার স্টার্ট করলো যে হ্যাঁ এখন এটা আমাদের একজনকে মারছে তার মানে এখন আমি সবাইকে মারতে পারি। তো এই জায়গা থেকে আসলে আমাদের বের হতে হবে। আমরা চাই যে আপনাদের কয়েকজন এটা নেতাও একটা দেখলাম ফেসবুকে দাবি করেছে, কিংবা কয়েকজন নেতা সমর্থক, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রয়োজন ফুরিয়েছে, এখন সেটি আসলে ডিজলভ করে দেওয়া প্রয়োজন, কারণ এই সমন্বয়ক পরিচয়ে কিন্তু, এবং আজকে ইশরাক একটা কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন বিএনপি নেতা, যে বৈষম্য বিরোধী এবং হচ্ছে জুলাই অভ্যুত্থানের নায়ক, এই পরিচয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে। এখন এই প্ল্যাটফর্মটা ডিজলভকে আপনাদের করার ইচ্ছা আছে কিনা? না করলে তো এই নামে যে কেউ চাঁদাবাজি করবে, কিংবা আপনাদের বৈষম্য বিরোধী ছেলেপেলেরাও অনেকেই কিন্তু করেছে, প্রমাণও আছে এটা। এটা মানে সংখ্যায় কতটুকু আমি জানি না, যেইগুলো করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু দ্রুত অ্যাকশন নেওয়া হয়েছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা আমার মনে হয় যে এটা একভাবে রাখা উচিত, কারণ এটা তো একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল। এর আন্ডারে আসলে এই ব্যানারে সবাই আসলে আমরা তাহলে আপনারা check করবেন কি করে যে এই করেছি। নামটা ব্যবহার যদি করে কেউ কিছু যদি করে? এখানকার নেতৃত্বে আসলে ভালো কাউকে রাখা যায় বা আসলে এরকম ক্যাপেবল লোক পাওয়া যায়, তাহলে আমার মনে হয় চলতে পারে। এটা আসলে তাদের ডিসিশন। আর যদি ওইরকম লোকবল না পাওয়া যায় বা আসলে ওইরকম স্বার্থান্বেষী মহলের কবলে পড়ে, তাহলে সেক্ষেত্রে ডিসলভ করা যেতে পারে। তবে এটা একটা সাংগঠনিক সিদ্ধান্তের জায়গা থাকবে। আর চাঁদাবাজির যে জায়গাটা, ইশরাক সাহেবের যার কথা বললেন, তাদের দলের কথা আসলে এই তো আমি ওই পলিটিক্সে যেতে চাই যে না একে অপরকে দোষারোপ করা। তাদের এই আন্দোলনের পরেই অভ্যন্তরীণ অন্তর্কন্দলে মারা গেছে ৭৫ জনের বেশি। তারা প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজিতে তারে। আপনারা যেহেতু মাঠের খবরগুলো জানেন, প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজিতে বিএনপি এককভাবে রাজত্ব করছে। এখানে আমরা তো এই রাজনীতিতে এরকম চাঁদাবাজির ট্রেডিশনই দেখতে চাই না। একজন মানুষ ব্যবসা করবে, একজন মানুষ ট্রাক নিয়ে ঢাকা আসবে, সেখানে কেন আমি একজন যে বলবো যে পার্কিং এর চাঁদা দাও, আমি যুবদল করি, ছাত্রদল করি। আমাকে ধন্যবাদ এক স্যার, মিনিট বুঝতে দিয়ে- পেরেছি আপনাকে। এক জি কামাল মিনিট। ভাই, আপনি সর্বশেষ এক শেষ মিনিট। করবেন। জি, আমি এগুলি নিয়ে খুব চিন্তিত না। হ্যাঁ, এই যে ইউনূস সাহেব বলছেন যে ইতিহাসের সেরা নির্বাচন করবেন ইত্যাদি, এগুলি আমার কাছে মানে ইট কস্ট নাথিং আর কি। হ্যাঁ, আমি যে জিনিসটা মানে জোর দিতে চাই সেটা হচ্ছে যে চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, জি। এই দুইটাকে কিভাবে ইউনূস সাহেব ব্যালেন্স করবেন, এইটা হচ্ছে এখন একটা বার্নিং কোশ্চেন। ইটস এ বার্নিং কোশ্চেন। চায়নার পক্ষ থেকে কিন্তু অনেক ধরনের চাপ আছে। যেমন ধরেন মানে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ একটা, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ একটা, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ একটা চাপ আছে। আর ওদিক দিকে আমেরিকা তার যে মানে বাংলাদেশটা কি, বাংলাদেশের পুলসেরাত, মানে আপনি বেহেস্তে যেতে গেলে পুলসেরাত পার হয়ে যেতে হবে। সো স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, আমেরিকার এখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির নানা রকম ইয়ে আছে। জি। ধরেন যে কোয়াড আছে, তারপরে ধরেন যে আকসা, জিসময়, নানা রকম জি, ইয়ে আছে। শেষ করেন, আমি হ্যাঁ, বলছি এইগুলি কিভাবে উনি ব্যালেন্স করবেন, এইটা মানে এই কৌশলের উপরে জি। নির্ভর অনেক করছে ধন্যবাদ কিন্তু কামাল আগামী ভাই দিনের আপনাকে। বাংলাদেশ। এই শুনেন, চ্যালেঞ্জটা কিন্তু বিগত সরকারের কাছেও ছিল, ভবিষ্যতে যারা আসবে হ্যাঁ, তাদের কাছেও আসবে। এটা- আমাদের প্রত্যাশা ডক্টর ইউনূস কতটুকু পারবেন তা আমরা জানি না, তবে বাংলাদেশ এই চেক অ্যান্ড ব্যালেন্স করে এবং একটা সুন্দর স্বপ্নের বাংলাদেশ গঠন করার মধ্য দিয়ে আমরা আগামীতে এগিয়ে যাব, এমন প্রত্যাশা রাখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।